আমি বিপিসিসি 103 এর যে ইউনিট মোটিভেশন বা প্রেরণার যেটা পড়াচ্ছিলাম, সেই প্রেরণার পরবর্তী যে অংশটা সেটা আজকে আমি পড়িয়ে তারপরে ক্রিয়েটিভিটি যে চ্যাপ্টার, যেটা ইউনিট 10 নম্বর যে ইউনিট, সেইটা অর্থাৎ এই বিপিসিসি 103 এর একেবারে লাস্ট বা শেষ অধ্যায়তে আমি পৌঁছে যাব, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এই মোটিভেশন বা প্রেরণাতে এই যে ইউনিট, আমরা এখানে কি কি জিনিস দেখলাম। এক হচ্ছে প্রেরণা সম্বন্ধে কোন মনোবিজ্ঞানীদের কি কি মত, কি মতামত আমরা পেয়েছি। তাছাড়া এই যে মনোবিজ্ঞানীরা নানান রকম ভাবে যে এই প্রেরণাকে বুঝিয়েছেন, সেটা এই ইউনিটে বা অধ্যায় 9 নম্বর অধ্যায় আমরা দেখলাম। আর তারপরে আছে তার প্রকারভেদ, অর্থাৎ দ্য টাইপস অফ মোটিভেশন, সেখানে কত রকমের প্রেরণা এখানে উল্লেখ আছে। তারপরে আছে যেটাকে বলা হচ্ছে যে থিওরিজ অফ মোটিভেশন। এই থিওরি পড়াতে গেলে প্রথমেই বলতে হয় খুব গুরুত্বপূর্ণ যে থিওরি, সেটা হচ্ছে ড্রাইভ রিডাকশন থিওরি, যেটা আমি গতদিন বুঝিয়েছিলাম। তারপরে এই ড্রাইভ রিডাকশন যে থিওরি, এরপরে আসছে যে দ্য অপটিমাল অ্যারাউজাল থিওরি। এই অপটিমাল অ্যারাউজাল থিওরিটা কিন্তু এর 2 নম্বর থিওরি বা তত্ত্ব হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে অপটিমাল অ্যারাউজাল থিওরি, অর্থাৎ সেই সময় যে কিসের জন্যে বা কি কোন কাজের বৃদ্ধিতে বা সর্বোত্তম যে উত্তেজনা বা উদ্দীপনার দ্বারা যে প্রেরণা আমাদের হয়, সেইটার কোন কোন ধারা এই অপটিমাল অ্যারাউজাল থিওরিতে কিন্তু স্পষ্টভাবে বোঝানো আছে। এবং 3 নম্বর আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেকেই জানি যে ইনসেন্টিভ থিওরি, অর্থাৎ যে প্রণোদনা সাহায্যে যে প্রেরণাকে উজ্জীবিত করা হয়, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। এবং এই তত্ত্ব মর্গ্যানের দেওয়া 1996 এ এই ইনসেন্টিভ থিওরি হিসেবে এটা খুবই নাম করা থিওরি। এবং এই প্রণোদনার সাহায্যে যে আমাদের প্রেরণা, সেইটাকে কিভাবে বোঝানো যায়, এই ইনসেন্টিভ থিওরির দ্বারা আমরা সেটা স্পষ্টভাবে বুঝতে পারি। তাহলে 3 নম্বর থিওরি হিসেবে আমরা ইনসেন্টিভ থিওরিকে জানি। এবং 4র্থ নম্বর থিওরি হচ্ছে যে দ্য কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশন। এবার কগনিটিভ কথাটার অর্থ আমরা জানি যে কোনো উদ্দীপকের বা জ্ঞানীয় যে পন্থা, এবং সেই পন্থা কোন কোন জায়গায় প্রেরণাকে উন্মুক্ত করেছে, সেটাই কিন্তু এই থিওরি বা তত্ত্বে বলা আছে। তাহলে এই 4 নম্বর যে তথ্য, সেটা হচ্ছে যে আমাদের কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশন। এবং সেখানে এই কিভাবে ফেল্ডম্যান 2015 সালে তিনি কিভাবে বলেছেন যে আমাদের চিন্তা শক্তি, আমাদের বিলিফ বা ধারণা, আমাদের এক্সপেকটেশন, আমাদের যে কোনো কাজ করবার পিছনে যে উদ্দেশ্য, সেইগুলো কিন্তু খুব বেশি আমরা কাজে লাগাই। এবং সেই প্রেরণা তখনই হয় যখন কোনো গোল উদ্দেশ্য বা কোনো উদ্দেশ্যের সাহায্যে বা উদ্দেশ্যে সুস্পষ্টভাবে বা ভালোভাবে করবার জন্য যে আমরা যে লক্ষ্যে অগ্রসর হব, সেটা কিন্তু দ্য কগনিটিভ অ্যাপ্রোচেস টু মোটিভেশনের একটা দিক। পঞ্চম যে তত্ত্ব বা থিওরি আমরা দেখলাম, সেটা হচ্ছে মাসলোস হায়ারার্কি অফ নিড। এবার এই মাসলোর থিওরি কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখব, অনেক জায়গায় এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। এই মাসলো থিওরি কিন্তু আব্রাহাম মাসলো, তিনি খুব সুন্দর একটা পিরামিডের সাহায্যে কিন্তু আমাদের এই থিওরিটা বুঝিয়েছেন। এবং হায়ারার্কি কথাটার অর্থ হচ্ছে অনুক্রম। এই অনুক্রম হিসেবে আমাদের যে প্রেরণাগুলো একের পর এক, ঠিক যেন সিঁড়ির ধাপের মতো একের পর এক একেবারে উঁচু পর্যন্ত পৌঁছে গেছে। এবং সেটার
কে তিনি নামাঙ্কিত করেছেন যে ফিজিওলজিক্যাল নিড, যেটা হচ্ছে বেসিক নিড, অথবা আমরা যেটাকে জৈবিক চাহিদা বলে থাকি, সেই চাহিদার উপরে যে সিঁড়ি তাতে রয়েছে সেফটি বা সিকিউরিটি নিড। সেই সেফটি বা সিকিউরিটি নিড হচ্ছে আসলে যা নিরাপত্তা ব্যবস্থার বা নিরাপত্তার জন্য আমাদের যে চাহিদা, সেইটা হচ্ছে সেফটি এন্ড সিকিউরিটি নিড। আর লাভ এন্ড বিলঙ্গিংনেস নিড হচ্ছে ঠিক তার উপরে, যেটা হচ্ছে ভালোবাসা বা সক্রিয়তার চাহিদা। এই চাহিদা পূরণ হলে তবে আমরা তার ওপরের যে ধাপ, যে প্রেরণা, সেটা জন্য পৌঁছে যাই, সেটা হচ্ছে এস্টিম নিড। এই এস্টিম নিড হচ্ছে যে কোনো রকম সম্মানের জন্য বা সেই সম্মানের যে চাহিদা, সেইটা পূরণের জন্য আমরা তখন চেষ্টা করি। তাহলে প্রথমত জৈবিক চাহিদা, তারপর আসছে নিরাপত্তার চাহিদা, তারপর ভালোবাসা বা সক্রিয়তার চাহিদা, এবং তার উপরে আসছে এই সম্মান। সম্মান পূরণ হলে আসে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা একেবারে চূড়োতে, এই পিরামিডের একেবারে চূড়োতে যার অবস্থান, এবং সেটা হচ্ছে যে স্ববাস্তবায়ন। এই স্ববাস্তবায়ন কিন্তু যে কোনো মুনি ঋষি বা জ্ঞানী মানুষের কিন্তু এই চাহিদা অবশ্যই থাকে, এবং সেই চাহিদার লক্ষ্যে তারা তখন তাদের প্রেরণার দিকে বা তাদের যে উদ্দেশ্য তার দিকে অগ্রসর হয়ে যান। তাহলে আমরা মাসলোর হায়ারার্কি অফ নিডে দেখলাম আব্রাহাম মাসলো কিভাবে যে আমাদের চাহিদাগুলো একেবারে ধাপের মতো, মানে একেবারে শুরু বা বেসিক যে জৈবিক চাহিদা দিয়ে সেটাকে একেবারে চূড়োতে যখন আমাদের স্ববাস্তবায়নের যে চাহিদা, সেইটা কিভাবে বুঝিয়েছে। পরবর্তী যে তত্ত্ব আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যালডারফার্স যে থিওরি বা অ্যালডারফার্স যে ইআরজি থিওরি, সেটা কিন্তু আমরা দেখব। এবং এই থিওরি হচ্ছে, এটাকে বলা হয়, কেন ইআরজি থিওরি বলা হয়, কারণ প্রথমত হচ্ছে এটা এক্সিস্টেন্স বা রিলেটেডনেস বা গ্রোথ। ই হচ্ছে এক্সিস্টেন্সের জন্য, রিলেটেডনেস হচ্ছে আর, এবং জি হচ্ছে গ্রোথের জন্য। এবার বোঝাই এক্সিস্টেন্স কথাটার অর্থ মানে আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বোঝানোর জন্য, এবং অস্তিত্বর পরে কি আসে, রিলেটেডনেস অর্থাৎ সম্পর্ক, এবং তারপরে আসে গ্রোথ, যেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে অস্তিত্ব, সম্পর্ক আর বৃদ্ধি, এই তিনটে জিনিসকে কিভাবে এই অ্যালডারফার্স থিওরিতে দেখানো হয়েছে, সেটাই কিন্তু এই থিওরিতে বলা হয়েছে। তিনিও কিন্তু মাসলোর মতনই এই নানান রকম ফ্যাক্টরে যখন ভাগ করেছেন, তার মতে এই প্রেরণা কিন্তু এই তিনটে ভাগে ভাগ করা যায়। অর্থাৎ একেবারে নিচে রয়েছে যে হায়ারার্কি, সেটাকে বলা হয় আমাদের এক্সিস্টেন্স নিড, অর্থাৎ আমাদের অস্তিত্বর যে চাহিদা, আমরা যে রয়েছি বা বেঁচে আছি তার জন্য যে অস্তিত্বর যে চাহিদা, সেটাই হচ্ছে যে এক্সিস্টেন্স নিড। তারপরে আসছে রিলেটেড নিডস। এবার এই রিলেটেড নিড হচ্ছে ঠিক এক্সিস্টেন্সের উপরে এর স্থান বা অবস্থিত, এবং রিলেটেড মানে হচ্ছে সম্পর্ক। এই সম্পর্ক কাদের সঙ্গে, না সোশ্যাল রিলেশনশিপ। এই সমাজে আমরা প্রত্যেক ব্যক্তি যাদের সঙ্গেই আমরা একত্রে এখানে বাস করি, প্রত্যেকের সঙ্গে যে সম্পর্ক গঠন করা, সেটাই হচ্ছে রিলেটেডনেস। এবং একেবারে পরের অংশ বা এই 3 নম্বর হচ্ছে গ্রোথ। এই গ্রোথ অর্থাৎ যে বৃদ্ধি পাওয়া। এই যে লাস্ট বা শেষ ধাপ এই অ্যালডারফার্সের মতে হচ্ছে গ্রোথ নিড। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা পোটেনশিয়াল বা যোগ্যতা, যার সাহায্যে তার বেঁচে থাকা এবং বড় হওয়া
এখানে বড় হওয়া বলতে তার মানসিক এবং তার শারীরিক দুই বড় হওয়ার কথাই এখানে বলা হয়েছে। এবং আমরা দেখছি ঠিক যেন মাসলোর থিওরিতে যেমন সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলা আছে, সেরকমই এই অ্যালডেফার্স ইআরজি থিওরিতেও কিন্তু আমরা গ্রোথ নিডের সঙ্গে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর যে নিড বা যে চাহিদা, তার কিন্তু একটা মিল দেখতে পাই। তাহলে এই মাসলোর যেমন যে হায়ারার্কি অফ নিড যেটা আমরা দেখলাম, সেরকম ইআরজি থিওরি অ্যালডেফার্সের, সেখানেও কিন্তু 3 ধাপে তিনি এই প্রেরণাকে বুঝিয়েছেন। পরবর্তী যে 7 নম্বর যে তথ্য আমরা দেখব, সেটা হচ্ছে যে হার্টসবার্গ 2 ফ্যাক্টর থিওরি। এখানে কথাটা এই হার্টসবার্গ 2 ফ্যাক্টর থিওরির কথা থেকেই আমরা বুঝতে পারছি এখানে তিনি প্রথমত 2 রকম ফ্যাক্টরের কথা এই তত্ত্বে বলা রয়েছে, বা এই তিনি বলেছেন যে এই যে 2 রকম যে ফ্যাক্টর যাতে তিনি এই থিওরিকে গঠন করেছেন, তার প্রথম হচ্ছে যে হাইজিন ফ্যাক্টর। এবার হাইজিন কথার অর্থ হচ্ছে স্বাস্থ্য। তো স্বাস্থ্য বৃদ্ধি এবং তার সাথে প্রেরণা, এই দুটোকে যদি আমরা পরপর বা দুটো মেইন যে ফ্যাক্টর, সেটাই কিন্তু এই হার্টসবার্গের থিওরির মূল তথ্য। তাহলে দেখছি যে হার্টসবার্গ কিন্তু এই দুটো ফ্যাক্টরকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের যে স্যাটিসফ্যাকশন বা আমরা যে সন্তোষ লাভ করি, কিসে আমাদের সন্তোষ লাভ করি বা কিসে আমাদের স্যাটিসফ্যাকশন, সেইটা বোঝাতে গিয়ে বলেছেন যে আমাদের দুটো ফ্যাক্টর রয়েছে। আমরা ঠিক স্যাটিসফ্যাকশন আর ডিসস্যাটিসফ্যাকশন, সন্তোষ আর অসন্তোষ, এই দুই হচ্ছে যে একেবারে বিপরীত দুই শব্দ। এবং এই হাইজিন অর্থাৎ তার স্বাস্থ্য এবং তার প্রেরণা, এই দুয়ের মিলে কিন্তু আমাদের এই সন্তুষ্টি যে কোনো কারণে লাভ হচ্ছে। তাহলে এই হচ্ছে হার্টসবার্গের 2 ফ্যাক্টর থিওরি। এখানে আমরা কিন্তু কিছু কাজের মাধ্যমে, যখন কোনো কাজকে বলা হয় যে সেটা কিভাবে বা তার পারফরমেন্সটা অনুযায়ী, অথবা তার যে কাজের পিছনে যে স্যাটিসফ্যাকশন বা সন্তোষ সে কাজটা করতে গিয়ে হচ্ছে কিনা, অর্থাৎ পেশা যে কর্মক্ষমতা, সেটা হচ্ছে জব পারফরমেন্স, বা কোনো অসন্তোষ হচ্ছে কিনা, অর্থাৎ কোনো ডিসস্যাটিসফ্যাকশন তার কাজের ক্ষেত্রে হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা সহজেই এই তথ্যের মাধ্যমে আমরা দেখতে পাই। তো সেখানে তিনি বলেছেন যে কোন কোন জিনিস আমরা এই হাইজিন ফ্যাক্টরের মাধ্যমে দেখাতে পারি। এক হচ্ছে যে আমাদের কাজের ধরন বা কন্ডিশন অফ দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে দ্য কোঅপারেটিভ কলিগস, অর্থাৎ আমাদের সঙ্গে যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে যে কাজ করবার বা সমব্যয় যে সহকর্মী রয়েছেন, তাদের দ্বারাও কিন্তু এই কাজটা হাইজিনগত বা স্বাস্থ্যগত দিক থেকে সুন্দর হতে পারে। অথবা আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে অপটিমাম ওয়ার্কলোড। অপটিমাম ওয়ার্কলোড কথাটার অর্থ হচ্ছে যে কাজের সন্তুষ্টিটা কত। সারা দিনের জন্য তার যদি অত্যন্ত বেশি কাজের চাপ থাকে, তাহলে অবশ্যই তার এই যে স্বাস্থ্যর দিক থেকে সে কিন্তু অসন্তোষ হবে। কেন না, সে সময় মতো তার কাজ শেষ করতে পারছে না। তাহলে হাইজিনগত বা স্বাস্থ্যর দিক থেকে আমরা কি কি জিনিস দেখলাম। এরপরে দেখব যে এই কিন্তু অভাবেও আবার অসন্তোষের সৃষ্টি, অর্থাৎ ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়, এবং সেই অস্বাস্থ্যকর জায়গা থেকেই কিন্তু এই অসন্তুষ্টির উৎপত্তি। এবং আমরা দেখব যে কাজের ক্ষেত্রে, যে কোনো রকম কাজের ক্ষেত্রে কিভাবে এই হাইজিন ফ্যাক্টর আর এই মোটিভেশনাল ফ্যাক্টর, অর্থাৎ যে স্বাস্থ্য এবং তার প্রেরণা কিভাবে
একের পর এক কাজে লাগছে। আমি এক দুই করে বলবো। প্রথম বলি এই হাইজিন বা স্বাস্থ্যর ফ্যাক্টর। এখানে বলা হয়েছে যে অ্যাডিকুয়েট ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ তার কাজের ক্ষেত্রে সমানভাবে কোনো কাজ করার জন্য সম্পূর্ণ সঠিক সময় বা জায়গার খুব প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে তার প্রপার ওয়ার্কলোড, অর্থাৎ তার কাজটা হয়ে যায়, অর্থাৎ সে সারাদিনে তার হাইজিন বা স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে পারে এমন সময়, অর্থাৎ তার একটা খাওয়ার সময় দরকার, তার একটা রেস্টের প্রয়োজন, অর্থাৎ সে তার ক্লান্তির একটা সময় দেওয়া খুবই প্রয়োজন। সেটা যদি না হয় অতিরিক্ত কাজের চাপে অবশ্যই সেই হাইজিন ফ্যাক্টর বা স্বাস্থ্য কিন্তু খুব ক্ষতি হয়। তারপর আসছে বেতন। ভালো বেতন যদি সেই কাজের দ্বারা আমরা দিতে পারি, তাহলে কিন্তু সেই কাজকে তখন স্বাস্থ্যকরভাবে সেই কাজকে সুস্পষ্ট বা সম্পন্ন করবার জায়গা কিন্তু অবশ্যই হয়ে যায়। তাহলে বেতনের ও কিন্তু খুব উপকারিতা রয়েছে, ঠিক বেতন বা ভালো বেতন দেওয়া। তারপর আসছে গুড রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক। আমার কর্মকর্তার সঙ্গে অর্থাৎ সুপারভাইজারের সঙ্গে ঠিকমতো সম্পর্ক বা ভালো সম্পর্ক, এবং আমার পিয়ার বা সাবঅর্ডিনেট বা কলিগ বা কর্তা বা সহকর্মীর সাথেও ঠিক সমান ভালো সম্পর্কটা খুব প্রয়োজন। সেই সম্পর্ক যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা সেই জায়গাটাকে স্বাস্থ্যকর বলতে পারি না। এবং তারপরে আছে সিকিউরিটি। সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা। কাজ করতে গিয়ে তার নিরাপত্তা কতটা, তার কোনো যদি বিপদ হয়ে যায় তাহলে কিন্তু সে সেই কাজে অগ্রসর হতে পারবে না। অর্থাৎ সেই নিরাপত্তার দিক থেকেও কিন্তু তার যে সুপারভাইজার বা কর্মকর্তা তার কিন্তু সেই জায়গাটাও কিন্তু দেখা উচিত। এবং মোটিভেশনাল ফ্যাক্টরে আমরা তাহলে কি কি দেখব? এক হচ্ছে তার ভালো বা উচ্চ যে বেতন, এবং তার বোনাস বা তার যে প্রত্যেক বছর যে তার বৃদ্ধি, তার বেতন বৃদ্ধি, সেই দিকে যোগ দেওয়াটা খুব প্রয়োজন, তাহলে তার কাজের প্রেরণা বাড়বে। তারপর অ্যাচিভমেন্ট বা প্রমোশন, অর্থাৎ উন্নতি। যদি কোনো প্রমোশন দেওয়া হয় বা উন্নতি জায়গায় সেই ব্যক্তি পৌঁছয়, তাহলে কিন্তু অবশ্যই সে সেই জায়গায় কিন্তু আরো ভালো কাজ করবার চেষ্টা করবে, যাতে পরবর্তীকালে তার আরো বেশি উন্নতি হয়। এবং তারপর আসছে যে রেকগনিশন, অর্থাৎ স্বীকৃতি। প্রত্যেক মানুষই কিন্তু একটা স্বীকৃতি চায়। সেই স্বীকৃতি যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তার প্রেরণা কিন্তু বাড়বে। এবং স্বীকৃতির সঙ্গে সঙ্গে রয়েছে রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব জ্ঞান। এই দায়িত্বটা তার কতটা খেয়াল রাখবে, অর্থাৎ সে যদি খুব দায়িত্ববান বা দায়িত্বশীল হন তাহলে কিন্তু তার কি দায়িত্ব সেটা বলে দেওয়া এবং সেটা সে সম্পূর্ণভাবে কাজ করছে কিনা সেটা দেখাশোনা করা, এতেও কিন্তু কাজের বা প্রেরণা, কোনো ভালো কাজের প্রেরণা মানুষ পেতে পারে। তারপর আসছে অ্যাডভান্সমেন্ট আর গ্রোথ, তার মানে অগ্রগতি। এবার কোনো কাজ করতে গিয়ে যদি আরো ভালো করার জন্য কোনো রকম পদ্ধতি তাকে শিখিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তার কাজটা সুসম্পন্ন হবে এবং ভালোভাবে কাজটা শেষ করা যাবে। সুতরাং এই তাহলে কি কি দেখলাম? এই প্রেরণাও কিন্তু, প্রেরণার কিছু কিছু জায়গা আমরা এখানে এই থিওরিতে বা তত্ত্বতে দেখলাম। হার্টসবার্গের যে 2 ফ্যাক্টর থিওরি, সেখানে এই দুটো ফ্যাক্টর কি কি আমরা দেখলাম। এরপর আসছে ম্যাকলিল্যান্ডের থিওরি, যেটাকে আমরা অ্যাকওয়ার্ড নিড থিওরিও বলে থাকি। এই অ্যাকওয়ার্ড নিড থিওরি হচ্ছে এমন একটি থিওরি যেখানে বলা হয়েছে যে
ডেভিড ম্যাকক্লেল্যান্ড তিনি বলেছেন যে যে রকম ফিজিওলজিক্যাল নিড আমাদের আছে সেরকম সাইকোলজিক্যাল কিছু বা সাইকোলজিক্যাল কিছু নিড রয়েছে, যেমন হচ্ছে অ্যাচিভমেন্ট বা কোনো জিনিসে বা কাজে অর্জন করা। তারপর আসছে অ্যাফিলিয়েশন বা অধিভুক্তি, এবং 3 নম্বর হচ্ছে নিড ফর পাওয়ার অর্থাৎ ক্ষমতা। এই ক্ষমতার ইচ্ছাও কিন্তু আমাদের কোনো কাজের জন্য প্রেরিত করে। তাহলে প্রথম কি বললাম? প্রথম হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট। এই নিড ফর অ্যাচিভমেন্ট হচ্ছে এমন একটি চাহিদা, অর্থাৎ আমরা কোনো কাজ অর্জন করতে বা শেষ করতে বা সেই কাজে নিজেদের মাস্টার অফ স্কিল বা খুব বেশি কাজটাকে ভালোভাবে শিখে নেওয়া এবং সেই কাজে যাতে আমি অনেক বেশি অর্জন করতে পারি, সেটাই হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট তাহলে আমরা দেখলাম যে কোনো কাজে চ্যালেঞ্জ বা কোনো কাজটাকে শেষ করা, অথবা স্কুলের ক্ষেত্রে কি হয়, একটি ক্লাসে যখন ভালো রেজাল্ট করার জন্য বা ভালো ফল পাওয়ার জন্য অন্য বন্ধু যাতে বিট করতে পারে সে কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করে। তাহলে এই ধরনের যে ইচ্ছা সেটা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট। এখানে কম্পিটিশন বা তার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য সে কিন্তু অবশ্যই তার কাজটার জন্য আরো ভালোভাবে কাজটা যাতে শেষ করতে পারে তার জন্য সে অগ্রসর হয়। এবং আরেকটা হচ্ছে ওভারকাম অবস্টাকলস এন্ড ডিফিকাল্টিস। প্রত্যেক কাজেই কিন্তু কিছু না কিছু বাধা আছে, এবং সেই বাধাকে সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে যদি আমরা এগিয়ে যেতে পারি বা অগ্রসর হতে পারি, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো রকম বাধাকে আমরা অতিক্রম করতে পারবো। তাহলে এটা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোনো কাজের যে অর্জন করার যে ইচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন। এই অ্যাফিলিয়েশন মানে হচ্ছে যে অধিভুক্তি, অর্থাৎ কোনো কাজে যে আমাদের কাজ করার পিছনে যে উদ্যম, এবং যে আমরা চাই প্রত্যেকটা কাজের সঙ্গে নিজেদের একটা সম্পর্ক তৈরি করে ফেলা, এবং প্রত্যেক মানুষের সঙ্গেও আমাদের জানা চেনা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এটাও কিন্তু, এবং একসাথে কাজ করা, এই যে টিম ওয়ার্ক যেটাকে বলা হয়, অর্থাৎ সবাই মিলে একসাথে সুখে দুঃখে প্রত্যেকের যে অনুমতি বা প্রত্যেকের কিছু চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো কাজকে সঠিকভাবে করে তোলাই হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন। এবং 3 নম্বর হচ্ছে নিড ফর পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে শক্তি। তাহলে সেই শক্তির পিছনে আমরা কিভাবে, বা ক্ষমতা, সেই ক্ষমতার যে চাহিদা, অর্থাৎ প্রত্যেক মানুষ কিন্তু চায় যে সে যাতে অন্য মানুষকে তার ওপর কন্ট্রোল করতে পারে, এবং এটা করার জন্য তার কিছু শিক্ষার প্রয়োজন, এবং সে চাইবে যে অন্য কোনো ব্যক্তির কাছে সে কাজটা কতটা ভালোভাবে করেছে সেটা সে দেখাতে চায়, এবং এর মাধ্যমে সে নিড ফর পাওয়ারটাকে, অর্থাৎ তার ক্ষমতার যে দেখানোর যে ইচ্ছা, সেটা কিন্তু আমরা এখানে এই তত্ত্বের মধ্যে দেখতে পাই। তাহলে একটা উদাহরণ দিই, এই যে নিড ফর পাওয়ারে খুব ভালোভাবে সাজগোজ করা বা পোশাক আশাক যদি আমরা খুব ভালোভাবে করি, অথবা খুব দামি কোনো গয়না বা কোনো রকম খুব দামি কোনো বস্তু ব্যবহার করি, তাহলে সেই তার মাধ্যমে কিন্তু আমরা এই নিড ফর পাওয়ারকে আমরা দেখাতে পারি, অর্থাৎ আমার কতটা ক্ষমতা রয়েছে সেটা আমি অন্য ব্যক্তিকে এইভাবে আমি দেখাতে পারি। তাহলে এইটা কিন্তু ম্যাকক্লেল্যান্ডের যে অ্যাকোয়ার্ড নিডস থিওরি হিসেবে 3টে জিনিস আমরা এখানে দেখলাম। এরপরে
তাহলে আমরা আসবো যে এনহ্যান্সিং ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল থ্রু ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন। আমরা শুরুতেই পড়েছিলাম যে এই যে মোটিভেশন বা প্রেরণা যে প্রকারভেদ, সেখানে আমরা ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক মোটিভেশন সম্বন্ধে জানলাম। ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক মোটিভেশন হচ্ছে অন্তর্কর্ম বা বহির্কর্ম। তাহলে এই অন্তর্কর্ম আর বহির্কর্ম যে কিভাবে প্রেরণার ক্ষেত্রে সাহায্য হয় সেটাই কিন্তু আমরা এখানে এই ইউনিট 9-তে পড়ব। এর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে প্রেরণার দুটো ধারা, সেই ধারার এক হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্কর্ম এবং এক্সট্রিনসিক বা বহির্কর্ম। এবং দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই দুটো প্রেরণাকে কাজে লাগাই সেটা কিন্তু আমরা দেখব। তাহলে এই যে কিভাবে আমরা ইন্ট্রিনসিক মোটিভেশনকে বাড়াতে পারি বা হাউ ওয়েজ টু ইনক্রিজ দ্য ইন্ট্রিনসিক মোটিভেশন, সেই কিছু রকম বাড়ানোর কিছু ফ্যাক্টর আমরা এখানে দেখব। তাহলে সেটা কি কি বলতে পারে? এক হচ্ছে ক্রিয়েটিং চ্যালেঞ্জেস। ক্রিয়েটিং চ্যালেঞ্জেস অর্থাৎ কিভাবে আমরা কাজটাকে চ্যালেঞ্জের মাধ্যমে নিতে পারি, অর্থাৎ কোনো কাজকে পুরো সম্পূর্ণ করবার যে গোল বা উদ্দেশ্য, সেটার জন্যই তো আমরা সেই কাজটাকে নিই, এবং সেটা করার জন্য আমাদের কি কি জিনিস লাগে সেটাই হচ্ছে যে ক্রিয়েটিং চ্যালেঞ্জেস। এর যে খুব জরুরি কিছু কারণ আমরা প্রেরণাতে দেখব, সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের কিন্তু একটা নির্দিষ্ট গোল রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য যতক্ষণ না সে সম্পূর্ণ করতে পারছে ততক্ষণ সে নানান রকম ভাবে তার চেষ্টা করে যায়, এবং যে সময় সে তার উদ্দেশ্যে পৌঁছয় বা লক্ষ্যে পৌঁছয় তখন কিন্তু তার সেই প্রেরণা সম্পূর্ণ হয় বা সেই প্রেরণার দ্বারা সে কাজটিকে সম্পূর্ণ করতে পারে। তাহলে কিভাবে এই ইন্ট্রিনসিক মোটিভেশনকে বাড়ানো যায়? তার প্রথম হচ্ছে ক্রিয়েটিং চ্যালেঞ্জেস, দ্বিতীয়ত হচ্ছে প্রোভাইডিং অটোনমি, অর্থাৎ যে স্বায়ত্ত শাসন প্রদান করা। এবার অটোনমি কথাটার মানে কি আমরা জানি যে এটা একটা কম্পোনেন্ট হিসেবে ধরা হয় ইন্ট্রিনসিক বা এই ইন্ট্রিনসিক মোটিভেশনের লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কিছু গোল বা কাজের প্রয়োজন। সেই কাজে যাওয়ার জন্য আমাদের যা যা করার দরকার সেই কাজগুলোকে একসাথে এবং প্রত্যেক অর্থাৎ সাবঅর্ডিনেট যারা রয়েছে বা তার নিচে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছেন তাদের সঙ্গে একত্রে বা তাদের সঙ্গে যে ভালো যে রিলেশনশিপ বা সম্পর্ক অবশ্যই প্রয়োজন, সেটাও কিন্তু এই প্রোভাইডিং অটোনমির একটা জায়গা। কাজটা কিভাবে হচ্ছে সেটা দেখাশোনা করা এবং তার নিচে যে কর্মীরা কাজ করছেন তাদের একত্রে সে কাজটা যেন সম্পন্ন হয় তার দিকে লক্ষ্য রাখা। এরপর আসছে যে এলিসিটিং কিউরিওসিটি, অর্থাৎ আমাদের কৌতূহল বাড়িয়ে দেওয়া। কোনো কাজ আমরা আরো ভালোভাবে করতে পারবো যদি সেই কাজটার করার পিছনে আমাদের কিছু কৌতূহলকে আমরা আরো উদ্ঘাটন করি বা বাড়িয়ে দিই। এবং এই কৌতূহল উদ্ঘাটন হচ্ছে একটা এমন জায়গা, সেই কৌতূহলের পিছনে আমরা তখন এত বেশি মনোনিবেশ করব যে কাজটা তখন অবশ্যই খুব সুন্দরভাবে হবে। এবং এর জন্য কি লাগে? প্রথম বলি যে সেন্সরি কিউরিওসিটি আর কগনিটিভ কিউরিওসিটি। এই সেন্সরি কিউরিওসিটি হচ্ছে যেখানে একটা উদাহরণ দিয়ে বলি যে
যে কোনো ব্যক্তি যে তার মনোনিবেশ করতে পারে যখন তার সেই কাজের পিছনে বা কোনো রকম আওয়াজ বা কোনো রকম কোনো জিনিস যদি তার ভালো লাগে, অর্থাৎ এই যে সেন্সেশন বা চক্ষু, কর্ণ, নাসিকা অর্থাৎ ঘ্রাণ, কোন রকম শব্দ ইত্যাদি দ্বারা যদি আমরা আরো বেশি কৌতূহল হয়ে যায়, কোনো রকম আওয়াজ বা কোনো কিছু সেন্সারি যে কিউরিওসিটি যেটাকে বলা হয়, সেইটাই অগ্রসর হওয়ার জন্য আমাদের যে কৌতূহল, সেটা কিন্তু আমাদের কাজে প্রেরণাকে আরো বাড়িয়ে তোলে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে কগনিটিভ যে কিউরিওসিটি, অর্থাৎ সেই কাজটা শেষ করার পিছনে যে আমাদের যে জ্ঞানের যে প্রয়োজন, এবং সেই জ্ঞানের জায়গায় কিন্তু অবশ্যই আমাদের কিছু পুরনো অভিজ্ঞতা বা পুরনো কিছু কাজের কিন্তু অবশ্যই খুব বড় একটা জায়গা আছে। এবং সেখানে কিছু অনেক রকম কালারফুল মডেল রয়েছে, যেগুলো আমরা ক্লাসে বা অবশ্যই সেই ছাত্র বা ছাত্রী কিন্তু সেই জিনিসটা দেখে উন্মুক্ত হবে এবং তার কৌতূহল আরো বাড়বে, সে কাজটা আরো সুন্দরভাবে সুসম্পন্ন করতে অগ্রসর হবে। দ্বিতীয়ত হচ্ছে চতুর্থ হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন অর্থাৎ একসাথে সবাই মিলে প্রত্যেকের দায় দায়িত্ব হচ্ছে সেই কাজটাকে সুসম্পন্ন করা, সুতরাং প্রত্যেকের সাহায্যে এবং প্রত্যেকে যাতে সন্তোষ লাভ করে তার জন্য সবাই মিলে কাজটাকে শেষ করা হচ্ছে কোঅপারেশন। এবং তারপর আসছে কম্পিটিশন। আগেও বলেছি যে কম্পিটিশন মানে যে কোনো কাজ আরো কৌতূহলের সঙ্গে আমরা করব যদি একই রকম ভাবে আরো অন্য ব্যক্তিরা সেই কাজ করতে যাচ্ছে এবং প্রত্যেকের কাছে সে কাজটা আরো ভালো করে করবার যে ইচ্ছা, সেটাই কিন্তু কম্পিটিশন। অর্থাৎ ভালো বা গুড পারফরমেন্স বা পরীক্ষায় খুব ভালো করা, সেটা কিন্তু এই কম্পিটিশনের অবশ্যই একটা খুব ভালো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। তারপর আসছে যে ওয়ার্কিং টুয়ার্ডস আ গ্রেটার গুড অর হায়ার পারপাস। এবার কাজটা আমি কেন করছি, কাজটা আরো ভালো করে করলে আমি কিন্তু অবশ্যই আরো ভালো কোনো কাজের কিন্তু আশা পাবো। তাহলে দেখলাম কম্পিটিশন হচ্ছে প্রতিযোগিতা, যেরকম কম্পিটিশন বা প্রতিযোগিতার দ্বারা কাজটা আরো ভালোভাবে ভিতর থেকে আমরা প্রেরিত হব কাজটা সুসম্পন্ন করার জন্য, সেই রকম ভাবে এই ওয়ার্কিং টুয়ার্ডস দ্য গ্রেটার গুড অর হায়ার পারপাসের জন্যও কিন্তু কাজটা খুব ভালোভাবে করা সম্ভব হবে। এবং সেটা কিন্তু আবার আমরা দেখব কিছু ভালো কিছু উদ্দেশ্যে, অর্থাৎ এটা কিন্তু আবার এক্সট্রিনজিক মোটিভেশনেরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা ইংরেজিতে বলে থাকি রিইনফোর্সমেন্ট, অর্থাৎ ভালো রকম বোনাস বা ভালো রকম বেতন বৃদ্ধি, এইগুলো কিন্তু অবশ্যই কাজটাকে বা কাজের ইচ্ছাকে আরো বাড়িয়ে তোলে, ভিতর থেকে বাড়িয়ে তোলার এই সমস্ত ইচ্ছা বা ইচ্ছা শক্তিকে আরো যে বাড়িয়ে তুলছে, সেটা কিন্তু এই ওয়ার্কিং টুয়ার্ডস আ গ্রেটার গুড অর হায়ার পারপাসের একটি উদাহরণ। এরপর আসছে ওয়েজ টু ইনক্রিজ দ্য এক্সট্রিনজিক মোটিভেশন। এবার এক্সট্রিনজিক মোটিভেশন হচ্ছে যে বাইরে যে ইচ্ছা বা প্রেরণা, যেটা আমরা একটু আগে দেখলাম, অর্থাৎ বহির্কর্ম যে প্রেরণা রয়েছে, এবার সেগুলোকে কিভাবে বাড়ানো যেতে পারে। প্রথম বলি রেকগনিশন। রেকগনিশন মানে এক হচ্ছে স্বীকৃতি। ভালো রকম কাজটার যদি স্বীকৃতি পাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু সে কর্মী কিন্তু আরো ভালোভাবে পরের বার কাজটা করতে পারে। তাহলে সঠিক স্বীকৃতি কিন্তু তাকে সেই কাজটায় প্রেরণা দিচ্ছে। তারপর আসছে রিওয়ার্ডস এন্ড ইনসেনটিভস, অর্থাৎ তার পুরস্কার ও প্রণোদনা, এই দুইয়ের কিন্তু খুব বেশি প্রয়োজন। তাকে যদি টাকা পয়সা অথবা বেতন দিয়ে তার কাজের স্বীকৃতি দেওয়া হয়,
তাহলে সে কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় সে থাকতে পারবে এবং সে পরবর্তীকালে আরো ভালোভাবে কাজটা তার করার জন্য সে এগিয়ে যাবে। এখানে নন ফিনান্সিয়ালও হতে পারে, অর্থাৎ আমি যদি বেতনের দিক থেকে বলি সেটা হবে ফিনান্সিয়াল, এবং নন ফিনান্সিয়াল হচ্ছে যেখানে কিন্তু তার প্রেজ করা, অর্থাৎ সে কতটা ভালো করেছে সেটা যদি অন্য সমস্ত ইউনিটে তার যে কর্তা ব্যক্তি তিনি যদি বলেন এবং প্রত্যেকে যদি তার স্বীকৃতি দেন, তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা পুরস্কার বা প্রণোদনার একটা জায়গা তৈরি করে। ঠিক যেরকম পুরস্কারের জায়গা আছে, সেরকম আবার আছে শাস্তির জায়গা, অর্থাৎ পানিশমেন্ট। তার যদি কোনো রকম অসুবিধে বা ভুল ভ্রান্তি চোখে ধরা পড়ে, তখন কিন্তু সমানভাবে যেরকম রিওয়ার্ডস এন্ড ইনসেনটিভস দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরস্কার বা প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রণোদিত করা হচ্ছে, সেরকম ভাবে কিন্তু পানিশমেন্টও কিন্তু আরেকটা জায়গা। পানিশমেন্ট হচ্ছে সেটা কি তৈরি করে, একটা ভয় তৈরি করতে পারে, একটা তার মধ্যে যেমন যে কিসের ভয়, অর্থাৎ সে যদি কাজ থেকে তাকে বার করে দেয় তার একটা ভয় তৈরি হতে পারে। অথবা একটা সাধারণ ছোট উদাহরণ দিয়ে, একটা ছোট শিশু যদি সে হয়তো স্কুলের কাজ করেনি, তাকে একটু যদি টিচার বা শিক্ষক বা শিক্ষিকা যদি বকেন এবং বলেন পরের দিন থেকে তুমি যদি হোমওয়ার্ক না করো বা বাড়ির কাজ না করো, তাহলে কিন্তু তোমাকে আমি আর প্রথম বেঞ্চে বা ফার্স্ট বেঞ্চে বসতে দেব না, তাহলে এইটাও কিন্তু তার জন্য একটা শাস্তির কাজ করলো এবং সেই শিশুটি কিন্তু পরবর্তীকালে যাতে ফার্স্ট বেঞ্চ বা প্রথমে যে শিক্ষকের বা শিক্ষিকার সামনে বসতে পায়, তার জন্য সে কিন্তু খুব ভাবে চেষ্টা করবে তার বাড়ির কাজটা রোজ একেবারে সুসম্পন্ন করে তার বিদ্যালয়তে যায়। এরপর আসছে যে এক্সটার্নাল প্রেসার। এক্সটার্নাল প্রেসার নানান রকম হতে পারে, অর্থাৎ যেগুলো কিন্তু আমরা বাহ্যিক যে চাপ বলে থাকি, অর্থাৎ সেটা হতে পারে কোন রকম বাড়ির যে বাড়ির যে মানুষরা রয়েছে, যেমন পিতামাতা হতে পারেন, পেরেন্টস হতে পারেন, বা সুপারভাইজার বা যিনি কর্তা রয়েছেন তার হতে পারে। তো এনাদের প্রেসারেও কিন্তু এই এক্সট্রিনজিক যে মোটিভেশন বা প্রেরণা তার কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা দেখলাম কিভাবে এই এক্সট্রিনজিক মোটিভেশন কিভাবে বাড়ানো যায় এবং ইন্ট্রিনজিক মোটিভেশনই বা কিভাবে বাড়ানো যায়। পরবর্তী অংশ হচ্ছে যে এই ইন্ট্রিনজিক বা এক্সট্রিনজিক বাড়ানোর পরে যেটাকে আমরা সেলফ রেগুলেশন বলে থাকি। সেলফ রেগুলেশন মানে হচ্ছে স্বনিয়ন্ত্রণ করা বা আত্মসংযম করা। এই আত্মসংযমতা কিভাবে সম্ভব? তাহলে এই সেলফ রেগুলেশন আমরা নিজেদেরকে কিন্তু অনেক সময় আমরা কিরম ভাবে চেঞ্জ হতে পারি বা পরিবর্তন করতে পারি, সেটাই কিন্তু এই অংশে বলা রয়েছে। এই সেলফ রেগুলেশন হচ্ছে এমন একটি জায়গা যেখানে কিন্তু তার নিজের যে ইচ্ছা শক্তি, এবং সর্বপ্রথম বলে রাখি সেলফ রেগুলেশন কিন্তু মনোবিজ্ঞানী ব্যান্ডিউরা 1991 তিনি বলেছেন, এবং তিনি বলে গেছেন যে a continuous and active process that involves monitoring one's own behavior, its influences and consequences, evaluating one's behavior in comparison with one's own values and standards as well as situational norms, and then reacting to one's own behavior in terms of how one thinks and feels. অর্থাৎ আমার নিজস্ব যে রেগুলেশন, অর্থাৎ আমি কতটা বেশি আমার ইমোশনাল কন্ট্রোল বা আমি কতটা কোনো
নির্দিষ্ট সিচুয়েশনে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারবো এবং কতটা কন্ট্রোল করতে পারবো, সেটাই হচ্ছে আমার যে স্বনিয়ন্ত্রণ করা, অর্থাৎ সেলফ রেগুলেশন। এবং বান্ডিউরার এই যে লাইনটা আমরা দেখলাম, সেখানে বলা আছে আমরা কিভাবে নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারি, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের কিন্তু শিক্ষক বা গুরু। আমরা কোনটা কতটা করলে আমাদের সমাজ আমাদেরকে নেবে বা খারাপ বলবে না, সেটা কিন্তু আমরা জানি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেদেরকে সময় হিসেবে পরিবর্তন করে রাখি বা করতে পারি। এবার বলি যে এই সেলফ রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণ কিভাবে করা যায়। এক হচ্ছে ইমোশনাল, আরেক হচ্ছে বিহেভিয়ারাল। এবার ইমোশনাল মানে হচ্ছে যে আবেগপূরণ ভাবে, আর বিহেভিয়ারাল মানে হচ্ছে আচরণগত। কিভাবে আমি ব্যবহারিক দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করব এবং কিভাবে আমি আচরণগত নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এই দুটো দিক কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এটা স্টনসনি 2011-তে তিনি খুব সুন্দরভাবে এটা বলে গেছেন। এবং এই সেলফ রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণ করা এর যে প্রথমত একেবারে শিশু বয়স থেকে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অগ্রসর হই। নানান রকম ভাবে কোনো ভুল ত্রুটি যদি আমরা একবার করে থাকি, দ্বিতীয়বার সেই ভুল ত্রুটি কিন্তু আমরা সাধারণত করি না, বা করবার আগে আমরা কিন্তু অবশ্যই আগের পরিস্থিতিকে একবার মনে করবার চেষ্টা করি। তাহলে এখানে দেখব আমরা আবেগ পূরণকেও আমরা কিভাবে কাজে লাগাই, অর্থাৎ কোনো ব্যক্তি যদি খুব বেশি আবেগ দিক থেকে, অর্থাৎ কোনো শিশুই যদি ধরি, কোনো শিশু কিন্তু চট করে কোনো কথায় কেঁদে ফেলে বা খুব বেশি আনন্দিত হয়ে ওঠে এবং হেসে ফেলে, কিন্তু কোনো প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু সহজেই তার কান্না বা হাসিকে লোকের সামনে দেখায় না। এখানেই হচ্ছে তার স্বনিয়ন্ত্রণ। এবং সেই স্বনিয়ন্ত্রণ কিন্তু সেই শিশুটি সময়ের কাছ থেকে সেও অর্জন করে, এবং সে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু সেও তার এই আবেগকে ধরে রাখার ক্ষমতা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেও লাভ করে। এরপর আমি বলবো যে ব্যামিস্টার আর বুশম্যান 2008-এ তারা বলেছেন যে এই যে সেলফ রেগুলেশন এর কিন্তু আবার কিছু কম্পোনেন্ট হিসেবে তিনি কতগুলো নির্দিষ্ট জিনিসকে বলে গেছেন। সেগুলো কি তাহলে আমরা দেখি। তাহলে সেলফ রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণ, প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ তার মান। এবং সেই মানটা আমরা কিভাবে দেখব, সেটা হচ্ছে ডিনোট আইডিয়াস অর কনসেপ্ট। এবার আইডিয়া বা কনসেপ্ট মানেই হচ্ছে ধারণা। কোনো বিষয়ে আমরা যখন কিছু ধারণা অর্জন করি, তার কিছু মরাল প্রিন্সিপাল অথবা তার কিছু নিয়ম কানুনকে আমরা সঠিকভাবে জেনে ফেলার চেষ্টা করি, এবং এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড অথবা প্লে, এটাই হচ্ছে তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এবং সেটাই আমাদের ব্যবহারকে গঠন করতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে মনিটরিং। মনিটরিং এর মানে হচ্ছে যে আমরা কিভাবে মনিটর করি বা পর্যবেক্ষণ করি। এই পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা নিজেদের ভুল ত্রুটিকে নিজেরাই সঠিক করে ফেলি, এবং আমাদের ব্যবহারিক দিক থেকে যে রকম ভুল ত্রুটিগুলো একবার আমরা করি, সেটা কিন্তু আমরা দ্বিতীয়বার করার আগে অনেকবার ভাবি। এবং এই যে সেলফ অ্যাওয়ারনেস, সেটাও একটা
এই মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। এবং কিভাবে আমরা কাজটা সম্পূর্ণ করব বা মূল্যায়ন করব নিজেকে, এই পর্যবেক্ষণ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে মনিটরিং। আর যেমন এর আবার কতগুলো ফেজ আছে বা ধাপ রয়েছে। তার প্রথম ধাপ হচ্ছে টেস্ট ফেজ, বা যেটাকে পরীক্ষার যে পর্যায় হিসেবে আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে অপারেট ফেজ, তারপর আসছে আবার টেস্ট ফেজ আর এক্সিট ফেজ। এই কটা যে ফেজের কথা বলেছেন শেটকো বেকার 2018 বা 2018 এ তিনি এই চারটে ধারার কথা তিনি বলেছেন বা পর্যায়ের কথা তিনি উল্লেখ করেছেন। এবং এই যে পর্যায় তিনি বলেছেন তার মধ্যে যে প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে পরীক্ষা অর্থাৎ টেস্ট। এবং সেই টেস্টে কিন্তু প্রত্যেক মানুষ এটা তার নিজস্ব একেবারে অর্থাৎ প্রাইভেট, এবং সে তার নিজের কাছে সে কিভাবে সেই পরীক্ষায় ধারাকে অগ্রসর হবে সেটাই হচ্ছে তার প্রথম ধারা। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড ফেজ হচ্ছে রিটেস্ট, অর্থাৎ ভুল হলে আবার অগ্রসর হওয়া এবং তার মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। এবং তারপর আসছে স্ট্যান্ডার্ড অথবা মান, এবং তারপর আসছে যে তার একেবারে এক্সিট ফেজ, অর্থাৎ সেইটা হচ্ছে তার শেষ, সেখান থেকে সে বেরিয়ে আসছে কিভাবে। তাহলে এই চারটে ধারাকে কিভাবে তিনি বলেছেন এই মনিটরিং এর ক্ষেত্রে বা উল্লেখ করেছেন সেটা আমরা দেখলাম। এরপর আসছে স্ট্রেংথ। এই স্ট্রেংথ হচ্ছে তার ক্ষমতা, এবং ক্ষমতা মানে হচ্ছে তার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি। সে তার ইচ্ছা শক্তির দ্বারা সে কতটা প্রেরিত হচ্ছে কাজটাকে সম্পূর্ণ করতে, বা অন্য কাজে সে নিজেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই স্ট্রেংথের আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো কোনো কাজের পিছনে যে তার ইচ্ছা শক্তি সেটা কিন্তু তাহলে আমরা এই স্ট্রেংথের মাধ্যমে দেখতে পাই। এবং তাকে কোনো কাজে নিযুক্ত করবার আগে তাকে ট্রেনিং দেওয়া হয় বা তাকে শিক্ষাগত একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে তার ইচ্ছা শক্তি আরো বৃদ্ধি পায় এবং কাজ সুন্দরভাবে সম্পন্ন সে যাতে করতে পারে। এই সেলফ রেগুলেশন দিক থেকে আমরা দেখব কিছু টেকনিক্স বা পদ্ধতিকে ব্যবহার করা যায়। কি কি পদ্ধতি হতে পারে? এক হতে পারে হচ্ছে কাল্টিভেটিং সেলফ অ্যাওয়ারনেস এন্ড সেলফ মনিটরিং, অর্থাৎ সে কিভাবে নিজেকে সচেতনতা এবং স্ব-পর্যবেক্ষণ কিভাবে সে করবে, এটাই হচ্ছে তার কাল্টিভেটিং সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ মনিটরিং। তার জন্য তার যে ক্ষমতা বা তার দুর্বলতা দুয়েরই সে মাত্রাটা সে নিজেই জানে, কারণ এটা তার স্ব-নিয়ন্ত্রণ করার ক্ষমতা হচ্ছে একটা পদ্ধতি। তাহলে এই সেলফ অ্যাওয়ারনেস আর সেলফ মনিটরিং এই দুটোই কিন্তু আমাদের স্ব-নিয়ন্ত্রণ করার কাজে লাগছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে কগনিটিভ রিঅ্যাপ্রেজাল। এই কগনিটিভ রিঅ্যাপ্রেজাল মানে হচ্ছে যে জ্ঞানীয় পুনর্মিলন বা পুনর্মূল্যায়ন করা। এবার জ্ঞানীয় পুনর্মূল্যায়ন করা কিভাবে সম্ভব? প্রথম বলি যে কোন রকম চিন্তা শক্তি যেটা রয়েছে তাকে সেটা যদি ঠিক না হয় সেটাকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলা, বা কেন সেটা ভুল সেই কারণ স্বরূপ সেগুলোকে যদি আমরা বুঝে ফেলি বা মডিফাই বা পরিবর্তন করি,
তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেই কাজটা ভালোভাবে শেষ করা সম্ভব হবে। তাহলে যখন পরীক্ষায় কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি ভালো ফল না পায়, তাহলে সে যদি মনে করে যে আমার পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, সেটা মনে না করে সে যদি মনে করে আমার পড়াটা কম হয়েছিল, গতবার আমি যেরকম পড়া করিনি, এবারে আমি ততটাই পড়া করব যাতে আমার পরীক্ষা আরো ভালো হয়। এটাও হচ্ছে একটা কগনিটিভ রিঅ্যাপ্রেজালের একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে। তারপর আসছে মাইন্ডফুলনেস। এবার মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে মননশীলতা। এই মননশীলতা কিভাবে কাজে লাগে সেটা, অর্থাৎ সেলফ অ্যাওয়্যার, তার মানে হচ্ছে আত্মসচেতনতা। এই আত্মসচেতনতা কতটা প্রয়োজন যেখানে আমরা মননশীলতা করতে পারি, অর্থাৎ আমরা কোনো বিপদ হওয়ার আগে আমাদের কিন্তু সেই অবস্থা আমরা আস্তে আস্তে বুঝতে পারি, এবং সেটাই হচ্ছে আমাদের নিজস্ব যে সেলফ অ্যাওয়ারনেস, বা এই ভুল পথে যাওয়ার আগে আমাদের কিন্তু যে চিন্তা শক্তি বা যে মননশীলতা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এটা কিন্তু আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করে, এবং এটা কিন্তু যে কোনো কাজ করার আগে আমাদেরকে যেমন কোনো ভয়াবহ কোনো কিছু করবার বা কোনো রকম খুব গুরুত্বপূর্ণ বা কঠিন বলতে পারি, ভয়াবহ নয়, খুব কঠিন যদি কাজ করতে আমরা অগ্রসর হই, তার আগে যদি আমরা শ্বাস প্রশ্বাসের যে নিঃশ্বাস টানা এবং সেটাকে ধরে রাখা, এটা যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই দেখব আমরা সেই কাজটাকে কিন্তু ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তাহলে এটাও একটা মননশীলতার একটা দিক বা উদাহরণ হতে পারে। এরপর আসছে পজিটিভ অ্যাটিটিউড। অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে যে একটা ইতিবাচক যে মনোভাব, কোনো কাজ করার আগে এই ইতিবাচক মনোভাবের কিন্তু খুব বেশি প্রয়োজন। কেননা প্রত্যেক মানুষ কিন্তু সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবার চেষ্টা করে, এবং সেই কাজটা করবার পিছনে তার ইতিবাচক যে পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক মনোভাবের খুবই প্রয়োজন। এবং তারপরে আসছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এই স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা নিজেদেরকে শিথিল করার কিছু, যেমন রিল্যাক্সেশন টেকনিক, অর্থাৎ শিথিল হয়ে বসা বা নিঃশ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ বা অনুশীলন করা, বা কিছু সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে জ্ঞানীয় আচরণ কৌশল, এরকম ধরনের কিছু করার পরে আমাদের অতিরিক্ত মাত্রায় যে স্ট্রেস তৈরি হয়, সেটা আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের এগুলো সাহায্য করে। এবং তারপরে আসছে টাইম ম্যানেজমেন্ট। টাইম হচ্ছে সময়, এবং সময়টা আমরা যাতে ঠিকভাবে বা সঠিকভাবে একটা প্ল্যান করে বা একটা তালিকা, সময়ের একটা পৌঁছবার যে একটা নির্দিষ্ট তালিকা যদি করি, এবং কোনটা আগে করা উচিত এবং কোনটা পরে করা উচিত, অর্থাৎ যে প্রায়োরিটি সেটিং, প্রায়োরিটি যেটাকে বলা হয়, সেটাও যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু দেখব সেই কাজটা খুব সহজেই আমরা সম্পন্ন করতে পারব। তাহলে এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু, অর্থাৎ সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি সেলফ এনহ্যান্সমেন্ট। এই সেলফ এনহ্যান্সমেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে নিজেকে আরো ভালোভাবে লোকের কাছে পরিবেশন করা হচ্ছে সেলফ এনহ্যান্সমেন্ট,
অর্থাৎ স্ব উন্নতি করা, নিজ উন্নতি। এবং সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে কোন রকম সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই উন্নতির পথে নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করব, এবং সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে স্ব-যাচাইকরণ, অর্থাৎ আমার কোন দিকটা ভুল কোন দিকটা ঠিক সেটা যদি আমি নিজেই যাচাই করতে পারি তাহলে খুব সুবিধে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ ভেরিফিকেশন। ভেরিফিকেশন মানে হচ্ছে যে আমি নিজেকে যাচাই করার যে ক্ষমতা, সেটাও কিন্তু এই সেলফ এনহ্যান্সমেন্ট বা স্ব উন্নতির একটা ধারা। এখানে আমরা একটি থিওরির উল্লেখ দেখব, সেটা হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন প্রসেসেস, অর্থাৎ সামাজিকভাবে কিভাবে এই তুলনা দিয়ে আমাদের এই যে থিওরিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এর দুটো দিক, এক হচ্ছে দ্য অবজেক্টিভ স্ট্যান্ডার্ড এবং আরেক দিক হচ্ছে দ্য সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড। এই অবজেক্টিভ স্ট্যান্ডার্ড হচ্ছে এমন দিক যেটা হচ্ছে কোনো উদ্দেশ্য মান আছে, এবং সাবজেক্টিভ যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যার বিষয়গত মান রয়েছে। তাহলে দুটোরই প্রয়োজন এই থিওরিতে, সেটাই বলা আছে। এবং এরপরে আমরা সেলফ ইভ্যালুয়েশন মেইনটেনেন্স মডেল বা SEM সেটা কিন্তু দেখব, যেখানেও আমাদের এই স্ব উন্নতির কিছু ধারাকে খুব সুন্দরভাবে বলা আছে। এর মধ্যে আমরা দেখব প্রথম আসছে সোশ্যাল কম্প্যারিজন, অর্থাৎ অন্য ব্যক্তির সাথে নিজেদের যে তুলনামূলকভাবে আমরা যেটা দেখি তাতে কিন্তু আমাদের কাজ আরো বেশি উন্নতি হয়। তাহলে এখানে সোশ্যাল কম্প্যারিজন যেরকম খুব দরকার, অর্থাৎ সেই মানুষের সঙ্গে কতটা পিছিয়ে আছি বা কতটা অগ্রসর হয়ে আছি এটাও কিন্তু জানা খুব প্রয়োজন। এবং সোশ্যাল কম্প্যারিজন কিন্তু সব সময় যে ভালোই হবে এমন নয়, অর্থাৎ আপওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন অথবা ডাউনওয়ার্ড সোশ্যাল কম্প্যারিজন দুই হতে পারে এক্ষেত্রে। এবং এই কম্প্যারিজন, সোশ্যাল কম্প্যারিজন আবার ব্যারেট 2017 এ তিনি বুঝিয়েছেন যে কিভাবে এটা আমাদের যে থিংকিং বা চিন্তা শক্তিকেও কিভাবে উন্মুক্ত করে, অর্থাৎ যে সত্যবাদী বা কাউন্টার ফ্যাকচুয়াল থিংকিং, অর্থাৎ সত্যবাদী চিন্তা ভাবনা যে কতটা ঠিক কতটা ভুল এর কিন্তু একটা জায়গা তৈরি করে দেয়, সেটা কিন্তু এই সোশ্যাল কম্প্যারিজনের মাধ্যমেই সম্ভব হয়। তাহলে এর পিছনে কিছু টেকনিক আমরা দেখব, সেই টেকনিক গুলো কি কি? প্রথম বলি বায়াসড হাইপোথিসিস টেস্টিং, অর্থাৎ বায়াসড মানে হচ্ছে যেখানে যে প্রক্ষাগত বা যে পক্ষপাতমূলক যে আমরা অনুমান করে থাকি সেটাই হচ্ছে বায়াসড হাইপোথিসিস, যেখানে অনুমান হচ্ছে হাইপোথিসিস এবং কোনো ব্যক্তি যদি সঠিক অনুমান করে এবং তার নিজ পারসেপশন বা ধারণা যদি সঠিক হয় নিজ সম্বন্ধে, সে অবশ্যই সে কাজটায় একেবারে 100% কিন্তু সে ঠিক করতে পারবে। তারপরে আসছে দ্য ব্রেথ অফ ক্যাটাগরাইজেশন, অর্থাৎ শ্রেণীকরণ। এই শ্রেণীকরণও কিন্তু খুব জরুরি। কেন না, ক্যাটাগরাইজেশন অর্থাৎ সাকসেস যারা পেয়েছে জীবনে, যারা সফল হয়েছে বা যারা হয়নি, তাদের মধ্যে যে ক্যাটাগরাইজেশন বা ভাগ, এটাও কিন্তু খুব সাহায্য করে। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পারফরম্যান্স অ্যাপ্রেজাল, বছরের শেষে কোন কে কতটা ভালো কাজ করলো সেটা কিন্তু একে অপরের সঙ্গে যখন তার কাজের মানটা মাপা হচ্ছে তখন কিন্তু এই ব্রেথ অফ ক্যাটাগরাইজেশন অবশ্যই খুব কাজে লাগে, অর্থাৎ শ্রেণীকরণ। এবং 3 নম্বর হচ্ছে সেলফ সার্ভিং বায়াস। এই সেলফ সার্ভিং বায়াস হচ্ছে যে স্বপরিবেশন বা পক্ষপাতিত্ব যেটাকে আমরা বলে থাকি,
অর্থাৎ নিজেকে বোঝানো ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট বা তার উন্নতির দিকটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা নতুন অধ্যায় ক্রিয়েটিভিটি শুরু করব।